আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ নিরাপদে আছেন। সরি, আগের লাইভটাতে আমি দেখলাম নেটওয়ার্কের একটু প্রবলেম, তাই কেটে দেওয়া হয়েছে। যে যেখান থেকে আমাকে দেখছেন, বিশেষ করে ঢাকা 5বাসী, ডেমরা ও যাত্রাবাড়িবাসীকে আমার লাইভে শুভেচ্ছা ও স্বাগত। আজকে আমাদের লাইভে আমার এক শ্রদ্ধেয় বড় ভাই শেখ ফরিদ ভাই আমাদের সাথে জয়েন হতে পারে। আমরা তার জন্য কিছুক্ষণ ওয়েট করছি এবং সব থেকে বড় কথা, ইসকনের যেই ব্যাপারটা নিয়ে আজকে আমরা কথা বলবো। ইসকন কিন্তু পুরা বিশ্বব্যাপী একটা সংগঠন, যেটা নিউ ইয়র্কে সৃষ্টি হয়েছিল 1966 সালে এবং বাংলাদেশে 68 ও 70-এর মধ্যে 1968 অথবা 70-এর মাঝামাঝি সময় ইসকনের কিন্তু আবির্ভাব বাংলাদেশে ঢাকাতে হয়েছিল এবং চাটকায় মানে চট্টগ্রাম, কুমিল্লা সহ ঢাকাতে বিভিন্ন জায়গায় কিন্তু তারা তাদের মন্দির প্রতিষ্ঠা করেছে। ইসকন ব্যাপারে আমাদের আগে জানতে হবে, বুঝতে হবে। সেটি হলো ডেফিনেটলি একটা ব্যাপার, যেটা ইসকন শুধুমাত্র ধর্মীয় সংগঠন না, এটা ওরা কিন্তু প্রমোট করে আপনার বাংলাদেশে বিভিন্ন সংগঠনের সাথেও তারা জড়িত। এবং ইসকন এমন একটা সংগঠন বাংলাদেশে, তারা কিন্তু আমাদের ভাই মনে হয় আমাদেরকে রিকোয়েস্ট একসেপ্ট, যে আমাদের সাথে লাইভে যুক্ত হবেন শ্রদ্ধেয় আমার বড় ভাই যুক্ত হচ্ছেন। সরি ফর মাই নেটিভ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শেখ ফরিদ ভাই, আশা করি আপনি ভালো আছেন। লাইভে আপনাকে অত্যন্ত ভাবে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। বিশেষ করে আমাদের ঢাকা 5বাসী, ডেমরাবাসী আপনাকে আপ্রাণ ভাবে আমন্ত্রণ জানাচ্ছি। সরি, আমার আসসালামু আলাইকুম। জি, আমাকে দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখতে পাচ্ছি আপনাকে দেখতে পাচ্ছি, শুনতেও পাচ্ছি। জি, আপনাকে ধন্যবাদ। আপনাদের ডেমরা ঢাকা 5 আসনের সবাইকে ধন্যবাদ আপনার দর্শককে। জি 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 দাদা, আজকে ব্যাপারটা তো আমাদের ইসকন নিয়ে আমরা কথা বলছি। ইসকনের যে সংগঠন বা এদের মুখপাত্র যাকে চিন্ময় কৃষ্ণ, যাকে গ্রেফতার দেখানো হয়েছে বা গ্রেফতার করে এখনো জামিন মঞ্জুর করছে না, এটা আপনার কাছে কি মনে হতে পারে? এটার ভবিষ্যৎ বা এটাকে কেন্দ্র করে কি কি সমস্যা বাংলাদেশের মধ্যে হতে পারে আপনার কাছে মনে হয়? আমার কাছে সমস্যা হওয়ার কথা চাইতে আগে যেটা আমার কাছে বিস্ময়কর মনে হয়েছে, যে সমস্যা তো আছে, সমস্যা তো হবেই, কিন্তু তার আগে আমি বিস্মিত হয়েছি তাকে তার উকিলেরা তার পক্ষে নিচ্ছেন না এবং আদালত বর্জন করেছে এবং তাকে আবারও নেক্সট জানুয়ারিতে তার শুনানি ধার্য করেছে। আর এটা হচ্ছে সবচেয়ে বিস্ময়কর, বাংলাদেশে যেখানে জঙ্গিদের জেল থেকে বের করে দেওয়া হচ্ছে, জেলখানা ভেঙে। জি জি, আপনি কি ভাবতে পারেন? আপনার মাধ্যমে আমি আপনার দর্শককে বলতে চাই যে যেই দেশে জঙ্গিরা, আদালতে সাজাপ্রাপ্ত জঙ্গিরা, তাদেরকে জেলখানা ভেঙে মুক্ত করে দেওয়া হচ্ছে, সেইখানে নিরামিষ ভোজী আমরা সবাই, তাই না, ভেজিটেরিয়ান, এই লোকগুলোকে বাংলাদেশে যিনি ইসকনের যিনি মুখপাত্র, গণজাগরণ মঞ্চের যিনি মুখপাত্র হিসেবে আছেন, সরি গণজাগরণ মানে হিন্দু গণজাগরণ, কেমন যেন একটা সনাতন গণজাগরণ এরকম একটা নাম দিয়েছে তার মুখপাত্র, তাকে একটি তথাকথিত রাষ্ট্রদ্রোহী মামলায় গ্রেপ্তার করা হলো। 19 জন মোট না মামলা হয়েছে, একজন গ্রেপ্তার। আজব বিষয় হচ্ছে, রাষ্ট্রদ্রোহ মামলা কিন্তু আমি পার্সোনালি করতে পারবো না, সেটার জন্য একজন সরকারি লোক লাগবে, যিনি সরকারের দায়িত্বপ্রাপ্ত। কোনো ব্যক্তি রাষ্ট্রদ্রোহী মামলা করতে পারে না, যে কোনো মামলা হবে রাষ্ট্র, কিন্তু সেখানে একটা রাষ্ট্রদ্রোহী মামলা করছে একজন ব্যক্তি, তারপরেও তিনি একজন বিএনপির, জাতীয়তাবাদী দলের কোন এক লোকাল লিডার, তার
মামলার প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে জামিন দেওয়া হয় নাই। আমরা ভেবেছিলাম তাকে জামিন দিয়ে দিবে, তার জামিন ক্যান্সেল করেছে। এবং বলার অপেক্ষা রাখে না যে লোকেরা বাংলাদেশে একজন সনাতনী ব্যক্তি, সেটা বাংলাদেশে যে কোনো জায়গায় হোক, একজন হিন্দু ব্যক্তি, আমি হিন্দু শব্দ উচ্চারণ করলাম, যদি আসলে সনাতন তারা, আমি হিন্দু হিসেবে উচ্চারণ করতেছি মানুষের বোঝার স্বার্থে, এই হিন্দু নেতাকে যে গ্রেপ্তার করলো, তারা সাধারণ একটা মানুষের বিরুদ্ধে জোরে কথা বলার সাহস পায় না, তারা বুঝে যাবে মার্ডার করতে। এটা একটা কমন সেন্সের ব্যাপার। আসলে ইসকনের বিরুদ্ধে এই বাংলাদেশের যারা মুসলিম মৌলবাদ, আমি সবার কথা বলতেছি না, বাংলাদেশে যারা মুসলিম মৌলবাদকে সামনে আনে, চর্চা করে এবং বাংলাদেশকে একটি মৌলবাদী রাষ্ট্র বানাতে চায়, তারা বহু আগে থেকে ইসকনের বিরুদ্ধে, তারা আগে থেকে ইসকনের বিরুদ্ধে সাম্প্রদায়িকতার চেতনা থেকে তারা এর বিরোধিতা করে। আমি মনে করি যে এটা তাদের ঠিক হয় নাই এবং তাকে অবশ্যই জামিন দেওয়া উচিত। এবং এর জন্য অবশ্যই আমাদের দেশে না, শুধু সারা পৃথিবীতেই প্রতিক্রিয়া হবে, কারণ ইসকন সারা পৃথিবীতেই আছে। এই যারা আন্দোলন করতেছে জামাতে ইসলাম, এটা ভারত, বাংলাদেশ, পাকিস্তানের বাইরে জামাতে ইসলাম নাই। আর যারা তথাকথিত হেফাজতে ইসলাম, যাদের আমি আদর করে হেফাজতে পাকিস্তান বলি, এরা তো বাংলাদেশের বাইরে নাই। তো এটার অবশ্যই প্রতিক্রিয়া হবে এবং এটা আমরা এই বিষয়ে আমরা সামনে আলোচনা করবো। জি বলেন। জি দাদা, এখানে তো বিশ্বের মধ্যে ওনাদের ইসকনের অনেক একটা স্ট্রং কানেকশন আছে, যেহেতু এই সংগঠনটা নিউ ইয়র্কে শুরু হয়েছে 1966 সালে, যেটা আমি আমার লাইভের প্রথমে বলেছি। এবং পুরো বিশ্বে এদের কিন্তু 800-র উপরে মন্দির রয়েছে ইসকনের যেই সংগঠনের যে মন্দিরগুলো। এবং ইসকন আমরা যদি গবেষণা করে দেখি দাদা, সেখানে কিন্তু এরা কিন্তু শান্তিপ্রিয়তাটাকে প্রমোট করে। এরা কিন্তু বিভিন্ন সময় ফ্রি ফর ফুড, ওদের একটা খাদ্য ইয়ে করার জন্য একটা সিস্টেম আছে। বাংলাদেশে আপনি 91 সাল, 2020 এবং 22 এবং 24-এর বিভিন্ন প্রতিকূলতার ক্ষেত্রেও কিন্তু তারা খাদ্য দিয়ে বাংলাদেশের জনগণকে সহযোগিতা করেছে। একটা সার্টেন একটা জনগোষ্ঠীকে তারা খাদ্য প্রদান করেছে, যেটা আমরা দেখেছি। সেখানে কিন্তু তারা ভেদাভেদ করেনি, কারা মুসলিম, কারা সনাতনী, কারা খ্রিস্টান, কারা বৌদ্ধ, এরকম কিছু তারা দেখেনি। তারা আসলে প্রতিহিংসাটাকে বর্জন করার জন্য, মানে হিংসা মুক্ত একটা সমাজকে প্রমোট তারা করে সনাতনীদের ভিতরে। এবং তাদের ক্রিমিনাল রেকর্ড যদি দেখেন, তাদের ক্রিমিনাল রেকর্ডে কোনো সহিংসতা নাই, কোনো বোমা হামলা নাই, কোনো হত্যা নাই, জিরো। আমরা এটা, এবং এটা নট অনলি বাংলাদেশ, এটা অল ওভার দা ওয়ার্ল্ডে তাদের কোনো রেকর্ড নাই, ক্রিমিনাল রেকর্ড। এবং যারা আজকে ইসকনকে কেন্দ্র করে, যারা ইসলামিক মানে চেতনাকে সামনে নিয়ে রাজনীতি করতে চাচ্ছে দাদা, তারা তো আলটিমেটলি আমাদের বাংলাদেশটাকে বিভাজন করতে চাচ্ছে। তারা চাচ্ছে যে ভারতের সাথে আমাদের একটা সম্পর্কের নষ্ট হয়ে যাক, সম্পর্কটা যেন নষ্ট হয়ে যায়। কারণ আপনি দেখবেন ভারত কিন্তু হিন্দুস্তান নামে একটা পরিচিত, তারা অবশ্যই সনাতনীদেরকে সাপোর্ট করার একটা শক্তিশালী দেশও বটে ভারত। সরি দাদা, আমার একটু নেটে প্রবলেম। বুঝতে পারছি। আমাকে কি শুনতে পাচ্ছেন দাদা? হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনাকে শুনতে পাচ্ছি, বলুন। জি জি, সেক্ষেত্রে কিন্তু কোথাও না কোথাও বাংলাদেশের এক সংখ্যক মানুষ এবং এক সংখ্যক রাজনৈতিক নেতারা মিলে আমার কাছে মনে হচ্ছে তারা ভারতকে নাড়াচাড়া দেওয়ার চেষ্টা করছে। তাহলেই বাংলাদেশের জনগণকে তারা বুঝাতে পারবে যে ভারত আমাদের থেকে, মানে ভারত একটা বিরোধিতা শক্তি, এরকম কিছু তারা চেষ্টা করছে করানোর জন্য, যেটা বাংলাদেশের জনগণ এখন বুঝতে পারছে না। যে হয়তোবা এই জিনিসগুলো কিন্তু আরো সামনের দিকে আরো খারাপ ভাবে আমাদেরকে প্রেজেন্ট করবে পুরো বিশ্বের কাছে, যেটা ইসলামীবাদ। আমরা কিন্তু ধর্ম নিয়ে, দেশকে নিয়েও তো আমাকে ভাবতে হবে। অবশ্যই যার যার, কোরআনেও বলেছে আমার ধর্ম আমি পালন করব, তুমি তোমার ধর্ম পালন করবে। এখানে তো কোরআন বলে নাই বা ইসলাম আমাদেরকে এই শিক্ষা দেয় না যে আমরা অন্য ধর্মের মানুষদেরকে সমস্যা করব। তারা ইসকন কেন রাস্তায় নেমেছিল দাদা, আপনিও জানেন, আমিও জানি, জনগণও জানে। তারা তাদের নৈতিক দায়িত্বের, তাদের কিছু চাহিদা, তারা চাইছে যে আমরা ইকুয়াল মানবতার দিকে, আমরা ইকুয়ালিটি থাকবো বাংলাদেশে। তারা একটা 8 দফায় নাম ছিল বাংলাদেশের মাটিতে, তারা
এটা বাংলাদেশের জনগণ হিসেবে একটা মানুষের মৌলিক চাহিদা, তার বাক স্বাধীনতা থাকবে, সে আন্দোলন তার করতে নাগরিক, পারবে। দেখেন একটা রাইট, জি তারা আসলে তাদের নাগরিক অধিকারের জন্যই তারা আন্দোলন করেছে একটা দেশের নাগরিক জি হিসেবে। আর আপনার সাথে একটু যোগ করি, তারা শুধু তাদের ধর্মীয় বা দরিদ্রই দেয় নাই, আমরা দেখেছি যে ইফতারের সময় তারা ইসকন থেকে ইফতার পর্যন্ত করতে দিত মুসলিম সম্প্রদায়কে। আর আমরা জি মূলত দাদা কোনো জি ধর্মের বিরুদ্ধে এখানে বলতেছি না, কোনো ধর্মের পক্ষে বলতেছি না, আমরা আমাদের দেশের প্রেক্ষাপটে বলবো। আমরা আমাদের দেশের নাগরিক হিসেবে আমাদের বক্তব্যটা আমরা তুলে ধরতেছি। বাংলাদেশে যারা ইসকন করে তারা তো বাংলাদেশের নাগরিক, তারা তো ভারতের নাগরিক না, 100%, তারা তো জি পাকিস্তানের নাগরিক না, তাদের তো নাগরিক অধিকার আছে, সংগঠন করা মানুষের নাগরিক অধিকার। এই জি জি দেশে সরাসরি সরাসরি হিন্দুদের হত্যা করতে চায়, যদি হত্যা শব্দের উচ্চারণ করা ঝুঁকিপূর্ণ, জি লাইফ নষ্ট হয়ে যেতে পারে, নিধন নিধন করতে চায়, তারপর সরাসরি এই দেশ থেকে সনাতনীদের হিন্দুদের তাড়িয়ে দিতে জি চায়, এরকম বক্তব্য দেয় যারা সরাসরি জঙ্গিবাদের সাথে জঙ্গিবাদকে স্প্রেড করে, তাদের জি জি কোনোদিন সংগঠন নিষিদ্ধ হতে দেখলাম না। আর যেখানে ইসকন, যারা এই দেশে আমাদের দেশের নাগরিক, যাদের আপনি ঠিকই বলেছেন এদের কোনো ক্রিমিনাল রেকর্ড নাই, জি পৃথিবীতে শোনা যায় নাই যে ইসকন কোন মানুষকে হত্যা করেছে বা হত্যা করার জি কথা বলেছে, এটা আমরা শুনি নাই। জি জি কিন্তু জি অনেকে আবার এখানে বলতে পারে যে আমি ইসকনের পক্ষে বলতেছি না, আমরা ইসকনের পক্ষে বা বিপক্ষে না, আমি আমরা ইসকনের বিপক্ষেই বাঙালিদের বরং, পক্ষে। হ্যাঁ জি জি ইসকনের বিপক্ষেই বরং আমি একটা পোস্ট দিয়েছিলাম বলে ইসকনের আমাকে বকাবকি করেছিল। তারপর জি আমি বলতেছি আমাদের দেশের নাগরিক ইসকনের বিরুদ্ধে না, আমি শুধু বলেছিলাম যে বাঙালি হচ্ছে মাছে ভাতে বাঙালি, তাকে কি নিরামিষি বানানো যাবে, এর জন্য আমাকে ইসকনের লোক অনেক গালাগালি করেছে। জি জি তো জি প্রসঙ্গ দাদা সেইটা না, প্রসঙ্গ হচ্ছে যে আমার দেশের তারা নাগরিক, আপনার আমার যে অধিকার তারও সমপরিমাণ অধিকার আছে, আমরা সেই অধিকার নিয়ে কথা বলতেছি। তারা তাদের নাগরিক অধিকার নিয়ে কথা বলছে, তাদের দাবি আদায়, তাদের বিশ্বাস, তাদের চেতনা, তাদের সংগঠন করার অধিকার, চলার বলার কথা বলার অধিকার এই বাংলাদেশ সংবিধান স্বীকৃতি দেয়। এইখানে জি ইসকনকে জি যারা বিরোধিতা করতে চাচ্ছে, বরং তাদেরই রেকর্ড আছে মানুষ হত্যার করার, তাদেরই রেকর্ড আছে জঙ্গিবাদের হান্ড্রেড সমর্থন পার্সেন্ট। দেওয়া। জি বলেন। এবং যারা সমন্বয়করা যারা বলল যে নতুন বাংলাদেশ, তারাই নিজেরাই দাবি করছে দাদা, হুম হুম। তারাই কিন্তু আবার যে বাংলাদেশ তারা প্রোটেস্ট করে পাইলো, তাদের স্বাধীনতা অর্জন করলো, তারা বলল এই বাংলাদেশে সবাই সবার দাবি রাখতে পারবে, সেখানে হিন্দুদের কেন তাদের দাবি নিয়ে নামলেই কেন তারা সন্ত্রাসী হয়ে যাবে, তারা কেন হয়ে যাবে যে দেশের জন্য হুমকি স্বরূপ? তাহলে অবশ্যই তাদের মধ্যে দুর্বলতা রয়েছে। এরা তো আসলে এটা তারা সমাজে একটা ন্যারেটিভ সৃষ্টি করতেছে যে ইসকন যারা করে তারা সন্ত্রাসী। মূলত যারা বলতেছে তাদেরই আমরা রূপটা দেখেছি, অধিকাংশ তারাই সন্ত্রাসী, তারাই হয় জঙ্গিবাদের সমর্থক, না হয় তারা জঙ্গিবাদে নিজেই জড়িত কোনো না কোনো ভাবে, তারাই বলতেছে ইসকন সন্ত্রাসী। এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক, এইখানে আমরা কিছু কোট্টা এলা লোক দেখলাম যারা মৌলবাদী নয় বলে দাবি করে, তারাও দেখি ইসকনের বিরুদ্ধে লেগেছে। মূলত ইসকনের বিরুদ্ধে লাগা তাদের অভিযোগগুলো কি দেখেন, মানে শেষ মুহূর্তে গিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধ শব্দের কাছে এসে সবকিছু কোথায় যেন মানে মিলিত হয়ে যায়। ইসকনের বিরুদ্ধে তারা বলছে এরা হচ্ছে আওয়ামী লীগের দালাল, ফার্স্ট অভিযোগ। ইসকন আওয়ামী লীগের দালাল, এক মৌলবী তো বলছে ইসকন নয়, দেখলাম এক মৌলবী চিৎকার করে বলতেছে, আমি পরে এই আপনার লাইভ শেষে এখানে লিঙ্কটা দিয়ে দিব, সে বলতেছে কিসের ইসকন, আওয়ামী লীগ নিষিদ্ধ করে দাও, আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। আর যাদের কথা বললেন আমরা দেখলাম কিছু তথাকথিত, আমি তাদের অপদেষ্টা বলি, কারণ আমি তো এই গভর্নমেন্টকে, ইন্টারিম গভর্নমেন্টকে আমি মনে করি না বৈধ, সুতরাং আমি আমার ভাষায় বললাম, আপনি আপনার ভাষায় বলছেন উপদেষ্টা। এরা আসলে জাতির অপদেষ্টা, এই জাতিকে এরা ধ্বংস করে দিচ্ছে। এরা বলতেছে স্বয়ং, এরা বলতেছে যারা দায়িত্বপ্রাপ্ত তারাই বলতেছে ইসকন নিষিদ্ধ করতে হবে। ইসকন নিষিদ্ধ করতে হলে আপনি তার বিরুদ্ধে রাষ্ট্রের, আমাদের রাষ্ট্র সংবিধান বিরোধী কি কি আছে আপনি সেগুলো নিয়ে আদালতে মামলা করেন, দেখি কোনটা টিকে কোনটা টিকে না। ইসকন কি জাতীয় সঙ্গীতের বিরোধিতা করেছে? করেনি। ইসকন কি বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অস্বীকার করেছে? করেনি। ইসকন কি বাংলাদেশের সাম্প্রদায়িক রাজনীতি করেনি। তাহলে কেন তারা এর বিরোধিতা করে? কারণ হচ্ছে এদের এদের ওই যে মানে মনের বাগে খায়, বনের বাগে খায় না, মনের বাগে খায়। এদের ধারণা ইসকন যারা করে, ইসকনের সমর্থক, এরা হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি। তার জন্যই তারা ভাবে, যেমন আমি শেখ ফরিদ, আপনি জানেন যে আমি ব্যক্তিগত ভাবে আওয়ামী লীগ করি না, কিন্তু আমার বক্তব্য মুক্তিযুদ্ধের পক্ষে বলে আমাকে বলে আমি আওয়ামী লীগের দালাল। বিষয়টা এইরকম। এখন আমি তো ভাই মুক্তিযুদ্ধের পক্ষে বলবোই, খোদ আওয়ামী লীগ যদি মুক্তিযুদ্ধের বিরোধিতা করে বা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কোনো তারা চিন্তা ভাবনা করে কোন স্টেপ নেয়, আমি তার বিরোধিতা করবো, এটা আমার অধিকার, এটা অবশ্যই আমার অধিকার আছে, তাই না? আমরা তো, আমি তখনও বলবো, এখনো যেমন বলি তখনও ভবিষ্যতেও বলবো। তাহলে তেমনি ইসকনিদেরকেও, মানে আমি ইসকনি, সরি শব্দটা ইসকনি বিকৃত হয়ে গেল তো বললাম, আমি পজিটিভ অর্থে বলছি, ইসকনি যে তার নিষিদ্ধ চায় কেন, তারা
এই বাংলাদেশের হিজবুত তাহরির নিষিদ্ধ চায় না কেন? তার শিবির তো সন্ত্রাসী সংগঠন হিসেবে উন্নত বিশ্বে নিষিদ্ধ ছিল, এখনো আছে। তাহলে শিবিরকে কেন নিষিদ্ধ চাইল না? যারা 30 লক্ষ আমাদের মুক্তিযুদ্ধের সময় 30 লক্ষ নারী পুরুষ হত্যায় সরাসরি জড়িত, জামাত ইসলাম, আল বদর, আল শামস, নেজামে ইসলাম, মুসলিম লীগ, এরকম খেলাফত, এরা জড়িত, তাদের আপনি নিষিদ্ধ চাচ্ছেন না। যারা 4-5 লক্ষ নারী সম্ভ্রম হানি ঘটানোর সহযোগী, তাদের নিষিদ্ধ চাইলেন না। আর যারা ইসকন, যারা এই দেশের স্বাধীনতা বিরোধীতে কোনো তার ভূমিকা নাই, আপনি তার নিষিদ্ধ চাইলেন। যেটা সারা পৃথিবীতে, আপনি বলেন যে কত জানো, যে সারা পৃথিবীতে 800-র অধিক তাদের, আমি এরকম শুনেছিলাম যে 800-র অধিক তাদের উপরে তাদের ফলোয়ার, মেম্বার, নট ফলোয়ার, ইটস দ্য মেম্বার, আইডেন্টিফাই কত মেম্বার 1 বিলিয়ন। তাই না? এটা তো জানতাম না। তাহলে এখন দেখেন, এটা থ্যাংক ইউ। তাহলে এত মানুষ যার সরাসরি মেম্বার, আমরা শুনতেছি যে বর্তমানে আমেরিকার যে নিয়োগপ্রাপ্ত, মানে ট্রাম্প প্রশাসনের নিয়োগপ্রাপ্ত যিনি গোয়েন্দা, সকল গোয়েন্দা প্রধান, এই নামটাকে ভুলে গেলাম এখন আমি, তাহলে এটা যদি একটা সন্ত্রাসী সংগঠন হতো, তাহলে কি সে এর সাথে সম্পৃক্ত থাকতো? এটা কি সম্ভব? আসলে ভারতের বিরোধিতা, আওয়ামী লীগের বিরোধিতা, শেখ হাসিনার বিরোধিতা, বঙ্গবন্ধুর বিরোধিতা, মুক্তিযুদ্ধের বিরোধিতা, এগুলোকে তারা গুলিয়ে ফেলছে। এরা ভয় পেয়ে যাচ্ছে যে এরা বুঝি আওয়ামী লীগের পক্ষে। এখন এরা আওয়ামী লীগ নাম শুনলেই ভয় পেয়ে যায়। কারণ আছে তো, কারণ এরা তথাকথিত 5ই আগস্টের যে বিপ্লব, এটা আমরা তো চিটিং বিপ্লব বলি, জনগণকে অনেকেই গেছে এখানে না বুঝে, বেশিরভাগ গেছে না বুঝে, তারা ভেবেছিল একটা, এখন হয়ে গেছে আর একটা। যারা আমরা ডে 1 থেকে আমরা এই তথাকথিত জুলাই আগস্টের বিপ্লবের, তথাকথিত বিপ্লবের আমরা বিরোধী, আমাদের তখন যারা বকাবকি করছে, এখন দেখে আস্তে আস্তে তারা বলতেছে ফরিদ সাহেব বা ফরিদ ভাই বা ছোট ভাই বা বড় ভাই, তুমি বা আপনি ঠিক ছিলেন। এখন তারা বলতেছে, বুঝতে পারে, রিয়েলাইজ করতে পারতেছে এই দেশের জনগণকে কতদিন বোকা বানিয়ে রাখবেন। তো ইসকন প্রসঙ্গ তার একটা নয়া প্রসঙ্গ। আরেকটা বলি, ইসকন প্রসঙ্গ কেন আনছে? ইসকন প্রসঙ্গ সামনে আনার আরেকটা কারণ হচ্ছে বাংলাদেশের জনগণের দৃষ্টিভঙ্গি ভিন্ন খাতে নিয়ে। এই আজকে আমি আপনার আমার এখন আলোচনা করার কথা ছিল নির্বাচন নিয়ে, আপনার আমার আলোচনার কথা ছিল দেশের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম নিয়ে, রিজার্ভ নিয়ে, তাই না, দেশের আইন শৃঙ্খলা নিয়ে। কিন্তু আমাদের এই দৃষ্টিভঙ্গিকে ডাইভার্ট করার জন্য তার এটা আরেকটা ইস্যু বানিয়ে ফেলছে, এবং এই দেশের মৌলবাদী শক্তিগুলো তাদের সাপোর্ট দিচ্ছে সরকারকে। সঙ্গত কারণে এটা সামনে চলে আসছে। জি বলেন। এটাকে আমরা একটা পলিটিক্যাল মুভও বলতে পারি। এক্স্যাক্টলি। এবং এখানে কিন্তু আপনি যদি দেখেন দাদা, ভারতীয় যে সংবাদ মাধ্যমগুলো আছে, ভারতীয় মিডিয়া সেক্টরে, প্রত্যেকটা মিডিয়াতে এখন কিন্তু এটা টপ অফ দ্য ক্রাউন, ওদের টপ অফ দ্য নিউজ একমাত্র বাংলাদেশে ইসকনের বিরুদ্ধে যেগুলো চলছে, এটা নিয়ে কিন্তু তারা তীব্র নিন্দা জানাচ্ছে। এবং ইসকনের বিভিন্ন ইউরোপ, আমেরিকা সহকারে যেই দেশগুলো ইসকনের অনুসারী রয়েছে, আমি যেহেতু বললাম 1 মিলিয়ন ফলোয়ার তাদের আছে, একদম রেজিস্টার্ড ফলোয়ার, তারা কিন্তু তীব্র নিন্দা। আমাদের বাংলাদেশ শব্দটা কিন্তু আসছে দাদা, কে বা কাহা এটা তৈরি করেছে তা কিন্তু আসছে না, আসলে কিন্তু আপনারা আমার দেশের নাম আসছে দাদা। জি জি বলেন। এখানে কিন্তু যারা ভারতীয় মিডিয়া পার্সনরা আছেন, তারা কিন্তু ভারতীয় সরকারকেও একটা চাপ দিচ্ছে, যেহেতু ওই দেশটা সনাতনীদের দেশ, এটা আমরা অনেকেই জানি। সংখ্যাগরিষ্ঠ ভাবে তারা কিন্তু সনাতনী ধর্মের অনুসারী সবচেয়ে বেশি ভারতে। তো ভারতের ওনাদের কিন্তু অনুভূতির ভিতরেও আঘাত লাগছে যে আমাদের পার্শ্ববর্তী দেশের সনাতনীরা কিন্তু এখন খুব বিপদে আছে। তো তারাও একটা সরকারকে চাপ দিচ্ছে, ভারতীয় সরকারকে, যে এটার বিরুদ্ধে একটা স্টেপ নেওয়ার জন্য। এটা কিন্তু ভারতীয় জনগণের একটা চাপ, কার প্রতি? এটা ভারতীয় সরকারের প্রতি। এটাকে কি মনে করতে পারে এই ভবিষ্যৎ দাদা, কি গড়াতে পারে, বা ইন ফিউচার এটা নিয়ে আমরা কি ফেস করতে পারি ভারতের তরফ থেকে? আপনার কাছে কি মনে হতে পারে? আপনি একটা মানে সময় উপযোগী গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করেছেন, যে এটা একটা, এই প্রশ্নটা আমাদের সামনে আমাদের রাজনৈতিক, অর্থনৈতিক সমস্যা হয়ে দাঁড়াবে, এমনকি সামরিক দিকেও যেতে পারে বিষয়টা। অর্থনৈতিক সমস্যা তো আমাদের হবেই, রাজনৈতিক তো হবেই। কারণ আপনি দেখেন, রাহুল গান্ধী, মমতা ব্যানার্জি, ইভেন যে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবচেয়ে কড়া সমালোচক আসাদুদ্দিন ওয়াইসি, যিনি সবচেয়ে সমালোচক, মুসলিমদের প্রতিনিধি বলে দাবিদার, তিনিও কিন্তু বলেছেন বাংলাদেশ দখল করো। মমতা ব্যানার্জি বলে ফেলেছেন শান্তি বাহিনী বাংলাদেশে পাঠানো। তারপরে
মমতা ব্যানার্জির আরেকজন মন্ত্রী ফিরহাদ হাকিম সাহেব, মেয়র এবং মন্ত্রী, তিনি বলেছেন যে বাংলাদেশে যদি ভুলে যায় ভারতকে বাদ দিয়ে কিছু করে, তো বাংলাদেশ তার অস্তিত্ব হারাবে। তো এগুলো কথা কিন্তু আগে বলতো না, বরং এরা বিজেপি সরকারের সমালোচক। এই যে দেখেন, এই ইসকনকে কেন্দ্র করে কিন্তু তারা ঐক্যবদ্ধ হয়ে গেছে। সঙ্গত কারণে ভারত হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্রতিবেশী রাষ্ট্র এবং শক্তিশালী রাষ্ট্র, সব দিক থেকে, জ্ঞানে, বিজ্ঞানে, রাজনীতিতে, গণতন্ত্র প্রতিষ্ঠায়, সব দিক দিয়ে, সামরিক শক্তিতে তারা আমাদের চেয়ে আয়তনে আমাদের চেয়ে অনেক বড়, জনগণের সংখ্যা, জি জি সব দিক থেকে, অবশ্যই। অর্থনীতিতে তারা আমাদের অনেক উপরে। এখন আমাদের এই প্রতিবেশী দেশটা এই মুহূর্তে যদি চলে যায়, এই কারণে আমাদের বিশাল প্রভাব পড়বে। যদিও চাপাবাজারা বলতেছে ভারত বয়কটের কথা, এরা কিন্তু ওই চাপাবাজ যেগুলো আছে, এই ইলিয়াস, সাংঘাতিক ইলিয়াস, প্যানিক দাদা ভট্ট এখানে বা অ্যাড যারা আছে। করতে চাই, জি। সরি আপনাকে একটু এখানে অ্যাড করতে চাই। আমরা যে মেড ইন বাংলাদেশের যে পোশাকটা নিয়ে গর্ব করি, হুম। সেই পোশাকের কটন কিন্তু আমরা ভারত থেকে আমদানি করি, এটা ভুলে গেলে দাদা আমাদের চলবে না। আমি কারেক্ট, সিম্পল জিনিস কারেক্ট, আপনাকে অ্যাড করলাম, ক্যারি অন দাদা প্লিজ। কারেক্ট, থ্যাংক ইউ, আপনি ভালো কথা মনে করছেন, আমি ওই দিকে যেতাম। আরেকটা আছে, আপনাকে তো আমাদের কাঁচামাল শুধু এটা না, গার্মেন্টস এর যত কাঁচামাল তার সিংহভাগ আসে, আমি যতদূর জানি, যে ভারত থেকে সস্তায় আমরা আনতে পারি। জি আমি অনেক ভারত বিরোধী লোককে চিনি যারা ভারত থেকে গার্মেন্টস এর কাঁচামাল, অ্যাক্সেসরিজ এগুলো নিয়ে আসে, নিয়ে তারা চলে, অথচ তারা ভারত বিরোধী। সেটা অন্য প্রসঙ্গ, ভারত বিরোধী তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এরা যদি আমাদের এক্সপোর্ট বন্ধ করে দেয়, আমরা বিপদে পড়ে যাব। ভারত তার বড় মার্কেট আছে সারা পৃথিবীতে, জি সে চাইলে তার মার্কেট পয়দা করে নিবে, আমরা পারবো না। আর সবচেয়ে বড় বিপদে পড়বো আমরা, এইদিকে তো আমরা চাপে থাকবো। আচ্ছা ধরে নিলাম আপনি বেশি দামে অন্য দেশ থেকে অন্যভাবে আমদানি করে আনলেন, কিন্তু কূটনীতিকে কিভাবে সাপোর্ট করবেন আপনি? আপনি কূটনীতিকে কিভাবে ট্যাকল করবেন? 100%। ভারতের কূটনৈতিক শক্তি এটা খুব শক্তিশালী, যেটা চায়নার সাথে জি ফাইট করে, আমেরিকার সাথে ফাইট করে, এত বড় শক্তিশালী তার কূটনীতি। সেই কূটনীতির সাথে আমরা পারবো? আমরা কি জি পাকিস্তান আর তুরস্কের কূটনীতি দিয়ে আমাদের দেশ চলবে? আইসোলেটেড করে দিবে ভারত। আমি আমি কালকে নাকি পরশুদিনই লাইভ এটা বলছি আমার এখানে, যে ভারত যে স্টেপ গুলো নিবে, তার প্রথমত আমদানি বন্ধ করে, মানে আমাদের দেশে রপ্তানি বন্ধ করে দিবে, আর আমাদের কূটনৈতিক ভাবে আইসোলেটেড করে ফেলবে, আমাদের একেবারে বিচ্ছিন্ন করে ফেলবে পৃথিবী থেকে, যেটা পাকিস্তানকে করে 100%। ফেলছে। উইদাউট এ বুলেট, উইদাউট এ সিঙ্গেল বুলেট পাকিস্তানকে সে পথে বসিয়ে দিয়েছে। জি তাহলে আমরা তো তার সাথে পারবো না এই দেশে। আর আমরা ফাইটে যাব কেন? আমাদের সাথে তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, মুক্তিযুদ্ধে তারা আমাদের দেশের জন্য যথেষ্ট অবশ্যই সহযোগিতা করেছে, এবং অবশ্যই তাদের অবশ্যই। নিজস্ব সৈনিক এখানে মারা গেছে, 1 কোটির উপর মানুষকে সহযোগিতা করেছে, থাকতে দিয়েছে শরণার্থী হিসেবে। সেই দেশটার সাথে আমাদের কেন বিরোধ হবে? কেন তারা আমাদের ভিসা বন্ধ করে দিবে? আমি তো মনে করি আমাদের ভিসাই লাগবে না ভারতের সাথে, জি সেটা জি হওয়া জি উচিত জি, ছিল, অবশ্যই তাই না? অবশ্যই। আমাদের এমন সম্পর্ক হওয়া উচিত ছিল যে ভারত আমাদের ভিসাই লাগবে না, সে জায়গায় আজকে আমাদের ভিসা বন্ধ। তো এই যে ইভেন এই ভিসা বন্ধ হওয়ার কারণে বাংলাদেশের বহু মানুষের, শুধু যে অনেকেই বলে তথাকথিত লোকজন, আমি মেডিকেল ট্যুরিজমে বেশ কিছুদিন জড়িত ছিলাম, আমি জানি এরা শুধু বলে কলকাতার হোটেল বন্ধ হবে, কিন্তু এরা জানে না যে এই মেডিকেল ভিসা সংক্রান্ত বা ভিসা সংক্রান্ত বাংলাদেশে কত মানুষ এর উপরে বেঁচে হান্ড্রেড থাকে, পার্সেন্ট হান্ড্রেড এটা তারা পার্সেন্ট। জানে না। এখানে দাদা আমার কাছে মনে হয় একটা জিনিস, যে দেশ মুক্তিযুদ্ধের সময় আমাদের 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ সংগ্রাম হানি করলো, যেই দেশ পাকিস্তান, এদেরকে আমরা বন্ধু বানাচ্ছি 2024 সালে এসে। এবং হ্যাঁ, যে ভারত আমাদেরকে বিভিন্ন ভাবে সহযোগিতা করে আমাদের মুক্তিযুদ্ধের মতন এমন একটা কঠিন মোকাবেলা তারা আমাদেরকে সহযোগিতা করেছে, সেই বন্ধু দেশকে আমরা কেন 2024 এসে শত্রু বানাচ্ছি? এটা ডেফিনেটলি কোনো অপশক্তিরই কাজ। এই অপশক্তি এক্স্যাক্টলি, ছাড়া এই ধরনের কাজ বাংলার মাটিতে কেউ করতে পারে না। ঠিকই বলেছেন আপনি, আপনার সাথে এক সম্পূর্ণ ভাই একমত। লিখেছে, তাহাজুল ইসলাম ভাই লিখেছে, বাংলাদেশের 85% সুতা ভারত থেকে আসে দাদা। আমাদের ইনফরমেশন তাহলে কিন্তু চিন্তা আমাদের করে দেখেন। ভিউয়ার্সটা দিচ্ছে। ধন্যবাদ জি আপনাকে, তাজুল ইসলাম সাহেব, আপনাকে ধন্যবাদ এই তথ্যের জন্য। এটা আমি জানতামই না, আমি ভাবছি যে 50%, এটা আমার একটা ধারণা ছিল। তাহলে চিন্তা করে দেখেন, যে গার্মেন্টস নিয়ে বাহাদুরি করি আমরা, 85% কটন আমাদের আসতেছে ভারত থেকে। জি তাহলে এরা যদি আমাদের সাপ্লাই বন্ধ করে দেয়, আমাদের গার্মেন্টস কোথায় যাবে? আমাদেরই তো 40 লক্ষ মানুষ বেকার হয়ে যাবে 1 মাসের মধ্যে, 100% আমাদের 100%। ধস নামবে। আমি এখন পৃথিবী গ্লোবাল, কোন সমস্যা কারো একক না। আপনি দেখেন ইউক্রেনে যদি মারামারি হয়, আমাদের দেশে খাদ্যের দাম বাড়ে। জি আপনি দেখেন
এই ল্যাটিন আমেরিকায় যদি কোনো ঝগড়া হয় তবুও আমাদের দেশের সমস্যা হয়, আমাদের জন্য অন্যের সমস্যা হবে। তাহলে সুবিধারও ব্যাপার আছে, দুইটাই একটার সাথে একটা রিলেটেড। এই উনি তো বললেন ওইটা, আমি আপনাকে বলি, আপনি কি জানেন যে আমাকে অন্তত প্রতিদিন মিনিমাম 50 জন মেসেজ করে, ভাই ইন্ডিয়ান ভিসা কেমনে পাবো, 1 লক্ষ টাকা দিব ভাই, ব্যবস্থা করে দেন। আমি বললাম ভাই আমি তো ভাই ভিসার প্রকারই করি না। তাহলে বুঝেন যারা ভারত বিরোধিতা করছে কেন করছে, কার চিকিৎসা শুনেন, বাংলাদেশের ট্রিটমেন্ট চাপা যতই মারুক এই দেশের আমাদের উপদেষ্টারা বলছে, একজন দেখি শুনলাম বললো কয় আমাদের ভারত বাংলাদেশে এখন হসপিটাল ভর্তি হচ্ছে। আরে বিকল্প না থাকলে তো হবে, মানুষের জন্য ভাত খেতে না দেন সে তো গাছের পাতা খাবে, তাকে বাঁচতে হবে না? অবশ্যই তো এরা এরা বলতেছে যে বাংলাদেশের মেডিকেল এতই ভালো যে একটা দেশের প্রেসিডেন্টের সাথে ট্রিটমেন্ট করেছিল, তার ক্যান্সার হয়েছে, সিঙ্গাপুরে গিয়ে যখন টেস্ট করলো দেখা গেলো তার ক্যান্সারই হয় নাই, সে 2 বছর ক্যান্সার ট্রিটমেন্ট নিয়েছে। একটা প্রেসিডেন্টের যদি এরকম ট্রিটমেন্ট হয় তাহলে আপনার আমার কি হবে? তাহলে এই দেশের অবশ্যই বহু মানুষ, এই দেশের বহু নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষ ভারতে এসে চিকিৎসা করে, তাদের সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, আমেরিকা যাওয়ার অ্যাবিলিটি নেই, তারা জি এখানে আসে। এটা বন্ধ করে দিয়েছে এই ভিসার কারণে। কারণ হলো আপনি যেহেতু আপনার সাথে আমার সম্পর্ক খারাপ, আপনি তো আমার বাড়িতে, আপনার বাড়িতে আমাকে যেতে দিবেন না, এটাই স্বাভাবিক। অবশ্যই তারা ভিসা বন্ধ করে দিয়েছে। এখন সবচেয়ে এখন যেটা আমি তো আমার কিন্তু এখন ভয় করতেছে, এই যে 85% পটন আমাদের, এটা আমি আসলেই জানতাম না। থ্যাংক ইউ আপনাকে এবং আপনার দর্শককে, তাজুল ইসলাম সাহেবকে, যে 85% শ্রোতা যদি বন্ধ করে দেয় কোনো কারণে, 3 মাস বন্ধ করে দেয়, আমাদের গার্মেন্টস তো মুখ থুবড়ে পড়ে যাবে, সকল কাজ চলে যাবে। অলরেডি বাংলাদেশে বহু গার্মেন্টস পাকিস্তান, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, ভারতে চলে গেছে গার্মেন্টস এর বায়াররা। জি। তো এগুলো আমাদের জন্য ভয়ঙ্কর খবর। আর এমনিতে দেশে আইন শৃঙ্খলা নাই, আইন শৃঙ্খলার কোনো এবং দাদা ইলেকশন আমার আপনার জন্য মানে আমার এক দর্শক আপনাকে একটা প্রশ্ন করতে চেয়েছে। জি সেটা হলো বলুন। অনেকে এই যারা আছে বর্তমানে কিছু সংখ্যক মানুষ তারা বলছে এগুলোর কেন্দ্রবিন্দু নাকি আওয়ামী লীগ সরকার এগুলো করাচ্ছে ভারতে বসে। এই যে একটা সাইনবোর্ড নিয়ে তারা মানুষের ব্রেন ওয়াশ করছে, এই যে একটা সাইনবোর্ড দিয়ে তারা যে বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করছে, এটা নিয়ে আপনি কি বলতে চান দাদা? কারণ তাদের তো আর খাবার নাই, আওয়ামী লীগ ছাড়া না টিআরপি আছে, না খাবার আছে, না ফলোয়ার্স বাড়ে, আওয়ামী লীগের নাম তাদের ইউজ করতেই হবে। জি দাদা। ইভেন যারা আওয়ামী লীগ বিরোধিতা ছাড়া যাদের পেট ভরে না, তারা আমাদের চাইতে আওয়ামী লীগের নাম বেশি নেয়, বরং আমি কম নেই। আমি তো কম নেই, আপনি যে আওয়ামী লীগ করেন আপনিও যতটুকু না নেন তার চেয়ে বেশি তারা নেয়। কারণ জি বঙ্গবন্ধু, আমি বলি আপনাকে, আমি এর আগে লাইভে বলেছি, লিখেছি যে বঙ্গবন্ধু শব্দটা একটা ব্র্যান্ড, এই নাম নিলেও বেঁচে থাকে, এর নামে গালি দিলেও তারা বেঁচে থাকে, কারণ ওটা করেই তারা খায়। জি বঙ্গবন্ধুর জি বিরোধিতা করে আজকে যারা ক্ষমতায় আসছে, এ টু জেড, আমি নাম বললাম না কারণ, এ টু জেড তারা সবাই বঙ্গবন্ধু বিরোধী। এটাই তাদের রাজনীতি, এটা তাদের রুটি রুচি, এর সাথে সম্পর্ক আছে। মুক্তিযুদ্ধ বিরোধিতা আর বঙ্গবন্ধু বিরোধিতা প্যারালাল, এটা আপনি একটাকে আরেকটা। আমি শেখ হাসিনা বলি নাই কিন্তু, আমি জি আওয়ামী লীগ সরকার বলি, আমি কি বলছি, বঙ্গবন্ধু। জি বঙ্গবন্ধুর বিরোধিতা মানে মুজিব বিরোধিতা এবং মুক্তিযুদ্ধ বিরোধিতা সমান সমান, একটা আপনি বঙ্গবন্ধুকে হবে না। আর যারা এখন ক্ষমতায় আসছে, আপনি যেটা বললেন কোন অপশক্তি, এটা এরা তো নামই এদের আমি দিছি অপদেষ্টা, সুতরাং এদের পিছনে তো অপশক্তি আছে, কোনো সন্দেহ নেই। অপশক্তি গুলোই তো বিভ্রান্ত করে জনগণকে করেছিল। কারণ আমাদের প্রধানমন্ত্রী, আমি সাবেক বললাম না, কারণ পদত্যাগ পত্র নাকি পাওয়া যায় নাই, তাই আমি সাবেক বললাম না, আমি দুঃখিত। যদি তার অবশ্যই পদত্যাগ অবশ্যই পত্র পাওয়া যায় আমি তখন সাবেক বলবো। এর আগে আমি তো পদত্যাগ পত্র না পেলে তো সাবেক বলতে পারি না। প্রধানমন্ত্রী শেখ জি জি হাসিনাকে অবশ্যই মিসগাইড করেছে তারা। প্রধানমন্ত্রী সেখানে যদি ঘোষণা দিয়ে দিত, এটা নিজের মজুমদার বলেছিলেন যে উনি ঘোষণা দিলে তো 10 লাখ লোক নামতো, তাহলে মারামারি খুনোখুনি হতো, তখন আর হতো না। যখন প্রাইম মিনিস্টার শেখ হাসিনা যখন বলতেন যে আমি শেখ হাসিনা, আপনাদের আমার দল মতে মুক্তিযুদ্ধ পক্ষ শক্তিকে মাঠে নামতে বললাম, মাঠে নামলে চিত্র ভিন্ন হয়ে যেতে পারতো, এই ইতিহাস ভিন্ন রকম হতে পারতো। শুনতে পাচ্ছেন? হ্যালো? জি 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 হ্যাঁ, জি দাদা আমি শুনতে তো পাচ্ছি। তখন ইতিহাস ভিন্ন হতে পারতো। যাই হোক, তিনি সেটা নাকি নিজুম মজুমদারের ভাষায়, ব্যারিস্টার নিজুম মজুমদার, উনি চমৎকার একজন মানুষ। তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের গবেষণার জন্য তার যে ক্রেডিট, তার যে সংগ্রহ, আমি রেসপেক্ট করি তাকে। তিনি মুক্তিযুদ্ধের পক্ষে যে দলিলগুলো সংগ্রহ করতেছেন, অসম্ভব একটা তার সংগ্রহ। এটা বাংলাদেশে কোনো এমপি, নেতা, মন্ত্রী এই ধরনের পদক্ষেপ নেওয়ার সাহস নাই, বুদ্ধিও নাই বলে আমি মনে করি। আই এম সরি টু সে। যাই হোক, সেটা অন্য বিষয়। এই অপশক্তি কাজ করতেছে, এই অপশক্তি গুলো আছে একটা পরাশক্তি,
আপনার এশিয়া এবং ইউরোপের মাঝখানের একটি দেশ, পাকিস্তান তো বটেই। আরো দুইটি দেশ, আমি টেকনিক্যাল কারণে নাম বলা যাচ্ছে না, কারণ তাহলে দেখবেন যে আপনার আইডি চলে যাবে, সেই জন্য আমি জি বলতেছি জি জি আমাদের জি। আইডি চলে যাবে। আমরা 4-5টা দেশ এবং পাকিস্তান তো বটেই, এরা টোটালি 100%, মানে 100-তে 100 যারা মুক্তিযুদ্ধ বিরোধী শতভাগ, তারা এখন এই অপশক্তিগুলো এখন ক্ষমতায়। তাই তারা বিভিন্ন ন্যারেটিভ তৈরি করতেছে এই দেশে। তারা যে কোনো কিছু, আমি বলছি তো যে মক্কায় ঠাড়া পড়লেও এক সময় এই দেশের লোকজন বলবে, মানে একটা স্বাধীনতা বিরোধীরা, যে এটাও ভারতের দোষ, আওয়ামী লীগের দোষ। বুঝতে পারছেন? তাই তাদের এটা 100%। নিয়ে আপনি চিন্তা করবেন না। জনগণ বুঝে গেছে, জনগণ ভেতরে ভেতরে ঠিকই বুঝে গেছে যে কোনটা রাইট কোনটা wrong। জি জনগণ বুঝে গেছে। জি দাদা, বলেন। আপনি কিন্তু আপনাকে দাদা বলার পিছনে একটা কারণ তো আপনি আছেই, কারণ একটা আন্তরিক সম্পর্ক, বড় ভাই জি হিসেবে জি, খুব শ্রদ্ধার ধন্যবাদ। সাথে কিন্তু আমি আপনাকে দাদা বলে সম্বোধন করি। থ্যাংক ইউ, এবং থ্যাংক ইউ, অবশ্যই থ্যাংক ইউ। সেটার যোগ্য আপনি। খুব আক্ষরিক অর্থে বর্তমান পরিস্থিতি নিয়ে একের পর এক মানে সাহসিকতার সাথে যে লাইভ গুলো আপনি আমাদেরকে দিয়েছেন, জি এবং সেগুলো জি, দেখে কিন্তু আমরা খুব অনুপ্রেরিত হই এবং ধন্যবাদ। প্রেরণা পেয়ে কিন্তু দাদা আমরা অনেকে অনেক কাজ করছি থ্যাংক সোশ্যাল মিডিয়ার ইউ। মাধ্যমে। যেহেতু আমাদের বিরুদ্ধে অনেক মিথ্যা মামলা দিয়েছে, আমরা তো এখন ওভাবে মাঠ পর্যায়ে কাজ করতে পারছি না। এই জন্য আমাদেরকে সোশ্যাল মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের দ্বারাই আমাদের মেসেজ গুলো আমাদের কর্মী সমর্থক এবং দেশের জনগণ ভাই বোনদের কাছে পৌঁছে দিতে হয়। সেক্ষেত্রে আপনি আজকে আমার লাইভে অ্যাড হলেন, আমার দর্শকদের উদ্দেশ্যে কথা বললেন, এটার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ আমরা আবারও আমিও আমার আচ্ছা, যারা ভাই বোনরা আমাকে দেখে জি তাদের জি, তরফ থেকে আপনাকে সামনের লাইভ গুলোতেও আমরা আমার সাথে দেখতে চাই। এটা আচ্ছা এটা আচ্ছা। আমি আন্তরিকভাবে বলতে চাচ্ছি আপনাকে। ধন্যবাদ আপনাকেও, ধন্যবাদ আপনাকে এবং আপনার দর্শকদের। এবং আপনারা যে আমাকে মনে রেখেছেন, আমি ডে ওয়ান থেকে বলে আসতেছি মুক্তিযুদ্ধের একজন পক্ষের শক্তির সমর্থক হিসেবে আপনারা মনে রাখছেন, এই জন্য নিজেকে খুব সম্মানিত বোধ করতেছি। এবং এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নতুন ভাবে আমাকে তুলে ধরার জন্য। ভালো থাকবেন। আবার আপনাদের সাথে আমি কোনো না কোনো লাইভে আসবো, ডাকলে অবশ্যই পাবেন। মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের জন্য, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির যে কোনো ডাকে আমাকে ডাকলে আমার সাড়া পাবেন। ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ আপনার ধন্যবাদ দর্শকদের। আপনাকে। ঢাকা পাঁচের জনগণ এবং ঢাকা পাঁচের যারা ফলোয়ার আছে তাদের তরফ থেকে ধন্যবাদ জানিয়ে আজকে লাইভ শেষ করছি। ইনশাল্লাহ নেক্সটে আমরা আরো ধারাবাহিকতা অনুযায়ী দেশের মানুষ এবং বর্তমান প্রেক্ষাপট ও আগামী প্রেক্ষাপট নিয়ে আমরা কথা বলবো ইনশাল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।